হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তৃতীয় বর্ষের মেকানিক্স বলবিদ্যায়ের প্রথম অধ্যায়ে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব প্রথম অধ্যায়ে আছে বস্তুর গতি সম্পর্কিত যে ধরনের সমস্যা আছে সেগুলো সমাধান করব। দেখেন, এই অধ্যায় শিখতে গেলে গতির সাথে সম্পর্কিত বেগ, ত্বরণ, বল এইগুলো থাকে, স্মরণও থাকে। ঠিক আছে, সো এই অধ্যায় শিখতে গেলে আমাদের ছোট ছোট কিছু জিনিস শিখতে হবে। মনে করেন আমাদের টি সময়ে কিছু বেসিক কনসেপ্ট শিখতে হবে। টি সময়ে কোনো বস্তু কণা, ঠিক আছে, টি সময়ে কোনো বস্তু কণার সরণ, টি সময়ে কোনো বস্তু কণার সরণ এক্স, তাই না? তাহলে একক সময়ে এই বস্তু কণার সরণের পরিবর্তনের হার, তাই না? সরণের পরিবর্তনের হারকে কি বলা হয়? সরণের পরিবর্তনের হারকে বেগ বলে, আপনারা জানেন, তাই না? এখন বেগ ভি, তাই না? বেগ হচ্ছে তাহলে ভি। এই বেগ ভি সমান কি? এই সরণের পরিবর্তনের হার হলে আপনারা জানেন ডি ডিটি দিয়ে ডেরিভেটিভ করতে হয়, সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে কার? এক্স এর। তাহলে বেগ হবে ডিএক্স ডিটি। ওকে, তাহলে এই যে ডিএক্স ডিটি হচ্ছে সরণের পরিবর্তনের হার বা অবস্থানের পরিবর্তনের হারকে হচ্ছে বেগ বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, বেগের পরে আসেন ত্বরণ। ত্বরণ কাকে বলা হয়? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, তাই না? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ, এ বা জি যেটাই দেন ত্বরণ বলে, তাই না? বেগের পরিবর্তনের হার। তাহলে দেখেন, এইবার যদি টি সময়ে বেগ ভি হয়, তাহলে একক সময়ে বেগের পরিবর্তনের হার ডিভি ডিটি হবে, তাই না? এটাকেই হচ্ছে আমরা ত্বরণ বলতেছি। তাহলে ত্বরণ এ সমান কত হবে? ডিভি ডিটি। এখন দেখেন, এই ভি মানে কত ছিল? এইটা। তাহলে এই অপারেটরটা যদি এখানে বসাই, মানে ডিএক্স ডিটি যদি এখানে বসাই, তাহলে ডিএক্স ডিটি আসলো, তাই না? তাহলে এখান থেকে কত হবে? d2x dt2, তাই না? d2x dt2, এইটা হচ্ছে তাহলে আমাদের কিসের মান বলেন তো? ত্বরণ। এই অধ্যায়ে যখনই dx dt লিখবেন সেটা কি হবে? বেগ। ত্বরণ হবে কি? d2x dt2। ঠিক আছে, মানে এটাকে স্কয়ার বলা ঠিক না, d2x dt2। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে বেগ, এটা হচ্ছে ত্বরণ। এরপরে আমরা যেখানেই এই বেগ দেখব, dx dt দেখব, বুঝবো এটা বেগ। আর d2x dt2 এটা হচ্ছে কি শিখবো? ত্বরণ। ঠিক আছে, আচ্ছা এবার আসেন বল আপনারা জানেন যে F = ma। m হচ্ছে ভর গুণ ত্বরণ, তাই না? তাহলে ভর হচ্ছে m আর ত্বরণ হচ্ছে কত হবে? d2x dt2। ক্লিয়ার? তাহলে এই যে এইটা যদি থাকে এরপরে কোথাও, তাহলে কি বুঝবেন? সেটি বল। ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম বেগ, ত্বরণ, বল। ঠিক আছে, এইগুলোই হচ্ছে আমাদের বের করতে হবে। এই যে বস্তুর গতি ও সমীকরণ যদি বলা হয়, তাহলে আপনারা এখান থেকে এই সরণ এক্স, ত্বরণ, বল, এগুলো আমাদের বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা যেটা বের করবেন সেটি হলো, তাহলে দেখেন এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বেগ, ত্বরণ, বল এরা সব সময় পরিবর্তন হবে, তাই না? এখন এটি কার সাপেক্ষে পরিবর্তন হবে সেটা কিন্তু আপনার দেখতে হবে প্রশ্নে উল্লেখ করা থাকবে, মেনশন করা থাকবে যে এই পার্টিকেল বা বস্তুকণার ত্বরণ বা বেগ বা বল এর সাপেক্ষে পরিবর্তনশীল। সেটা সমানুপাতিক হতে পারে, ব্যস্তানুপাতিক হতে পারে। ঠিক আছে, যার সাপেক্ষে থাকবে সেটা মেনশন করা থাকবে প্রশ্নে। 1 নাম্বার। 2 নাম্বার হলো, যদি এগুলো কেন্দ্রিক হয় তবে সকল ক্ষেত্রে মাইনাস হবে। কেন্দ্রিক বলের অধীনে হলে সে সবসময় মাইনাস হবে, মানে বেগ মাইনাস হবে, ত্বরণ মাইনাস হবে, বল মাইনাস হবে যদি কেন্দ্রিক হয়। কেন্দ্রিক কেমন? মনে করেন একটা বল আপনি যদি বলে সুতা বেঁধে এরকম ঘোরান,
তাহলে সে বাইরের দিকে ছিটকে যেতে চায়, কিন্তু আমরা টেনে রাখতেছি কেন্দ্রের দিকে। কেন্দ্রের দিকে এই যে বল, এটা সবসময় কি হবে? নেগেটিভ হবে। ঠিক আছে, মাইনাস দিয়ে প্রকাশ করতে হবে। আচ্ছা, এই একটা গেল। তারপরে মনে করেন পেন্ডুলাম, এই যে এরকম সরল দোল গতি, তাই না? এটাও কিন্তু কেন্দ্রের দিকে, সে এই দিকে নিয়ে গেলে সে কোন জায়গায় টানে? সে ভারসাম্য অবস্থায় কেন্দ্রের দিকে তাকে টানে। এইরকম যদি সরল দোল গতিতে দোলে, তাহলে সেটিও আপনার কেন্দ্রিক বল হবে। তাহলে সেই ক্ষেত্রে সেটা মাইনাস হবে। তাহলে কেন্দ্রমুখী বল, বেগ, ত্বরণ এগুলো সবসময় কি দিয়ে প্রকাশ করতে হবে? মাইনাস সাইন দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, এই বেসিক কনসেপ্টটুকু থাকলে আমরা এবার এখানে চলে যাব প্রশ্নে। ঠিক আছে? আচ্ছা, আরেকটি জিনিস, যে সকল দূরত্ব আমরা কোথা থেকে নির্ণয় করি? সেন্টার থেকে। ক্লিয়ার? মনে করেন যে আপনি এই সরলরেখায় মনে করেন এইখান থেকে আপনি যাত্রা শুরু করতেছেন, এইটা হচ্ছে আপনার সেই কেন্দ্র। ঠিক আছে, এইখানে আপনি আসতে চান, তাহলে আপনি এখান থেকে যদি এখানে আসেন, তাহলে এখান থেকে দূরত্ব নির্ণয় করা হয় না। দূরত্ব নির্ণয় করা হয় মূলত কোথা থেকে? এই কেন্দ্র থেকে, সেন্টার থেকে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে সকল দূরত্ব নির্ণয় করবে সেন্টার থেকে। আচ্ছা, আরো একটু জিনিস বলি, যে আদি অবস্থায় এখান থেকে যদি আপনি যাত্রা শুরু করেন, তাহলে এখানে সময় আদিতে কত? 0। এখানে আপনার বেগ কত? dx dt কত? 0, তাই না? বুঝতে পারছেন? আচ্ছা, এইবার আমরা প্রশ্নে চলে যাব। এই বেসিক কনসেপ্টটুকু থাকলে আমরা উপপাদ্য 1 শিখব এখন। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখেন এখানে বলছে যে একটি বস্তুকণা এ বিন্দুতে স্থির অবস্থায় আছে। একটা বস্তুকণা এ বিন্দুতে স্থির অবস্থায় আছে। ও বিন্দুতে বলের প্রভাবে বস্তুকণাটি এও বরাবর এইরূপ ভাবে গতিপ্রাপ্ত হয় যে এর ত্বরণের মান ও বিন্দু হতে দূরত্বের সমানুপাতিক। দেখেন এখানে বলে দেওয়া আছে যে ত্বরণ হবে কার সমানুপাতিক? দূরত্ব। সে পার্টিকেলটা যতটুকু দূরত্ব অতিক্রম করতেছে সেই দূরত্বের সমানুপাতিক হবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, বস্তুকণাটির গতি এবং দোলনকাল নির্ণয় করে। এখানে গতি বলতে আপনি কি বের করবেন? এখানে বেগ বের করবেন এবং সরণ বের করবেন x। ঠিক আছে, গতি বললে বেগ, সরণ বের করলেই হবে। ত্বরণ আলটিমেটলি বেরোবে, আমাদের ক্যালকুলেশনে ত্বরণ আসবে। ঠিক আছে, আরো বলছে কি দোলনকাল, সেই দোলনকাল এরকম আসতে তার কত সময় লাগতেছে সেটা বের করতে বলেছে। ওকে, তো এখানে আমরা চিত্রটা একটু আঁকাবো। মনে করেন এইখানে একটা পার্টিকেল এ বিন্দুতে স্থির অবস্থায় আছে, সে তাকে এই ও বিন্দুতে টানতেছে। টানার কারণে সে এখান থেকে যাত্রা শুরু করতে। তাহলে এখানে আদি অবস্থায় টি এর মান কত? 0। dx dt মানে বেগ আদি অবস্থায় কত? 0। ক্লিয়ার? আচ্ছা, এইখান থেকে মনে করি টি সময়ে এই বস্তুকণাটা পি বিন্দুতে আসলো। টি সময়ে বস্তুকণাটি পি বিন্দুতে আসলো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইখান থেকে সে এইটুকু কতটুক দূরত্ব আছে? যেহেতু দূরত্ব বলেছে কোথা থেকে নির্ণয় করতে হবে? মূল বিন্দু থেকে, সরি মানে সেন্টার থেকে। বুঝছেন? এটা কিন্তু এইখান থেকে আপনি দূরত্ব নির্ণয় করলে হবে না, দূরত্ব সবসময় হিসাব করতে হবে কোথা থেকে? সেন্টার থেকে। ক্লিয়ার? তাহলে এ যদি এক্স দূরত্ব অতিক্রম করে টি সময়ে, তা বলেছে যে সেই দূরত্বের সমানুপাতিক হারে তার কি পরিবর্তন হবে? ত্বরণ। তাহলে ত্বরণ হবে তার দূরত্বের সমানুপাতিক। আচ্ছা, এইবার বলেন যে এই বস্তুকণাটা এইখানে এ ড্যাশ বিন্দুতে আসবে, তাহলে এই সেন্টার এই এ বিন্দুকে টানতেছে, তাই না? তাহলে এ এখান থেকে এইখানে যখন আসবে, এইখানে আসলে এর সরণ কত হবে? 0। কারণ এইখান থেকে এইটুকু দূরত্ব আছে, মনে করেন এই টোটাল দৈর্ঘ্য হচ্ছে তার x ইকুয়াল টু মনে করেন a দৈর্ঘ্য অতিক্রম করতেছে। ঠিক আছে, টোটাল এই x এর মান এইখান থেকে এই পর্যন্ত গেলে কত হচ্ছে? ধরে নেন a দূরত্ব অতিক্রম করতেছে। তা যখন এখান থেকে সে এই জায়গায় আসবে, তাহলে x এর মান কত হবে? এখানে 0। কিন্তু t কি 0 হবে? না, t 0 হবে না। t এখানে 0, t এর মান আস্তে আস্তে বাড়তেছে। এখানে আসলে তার সরণ 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে বেগ 0 ছিল। এই বেগ যত কেন্দ্রের দিকে আসবে তত আকর্ষণ বল বাড়বে আর বেগ বাড়বে। ক্লিয়ার? কিন্তু এই জায়গায় আসলে এর সরণ 0 হচ্ছে, সময়ও ঠিক আছে, সময়ও বাড়তেছে, কিন্তু বেগ কি 0 হয়ে যাচ্ছে। এখানে কি এখান থেকে এসেই এখানে ধাপ করে থেমে যাবে? ব্রেক করবে? নিশ্চয় না।
বেগ শূন্য হচ্ছে না, এখানে এখানে সরণ শূন্য হচ্ছে কিন্তু বেগ থেকে যাচ্ছে। এই বেগের কারণে সে এই দিকে আবার পশ্চাৎ দিকে আবার আসতে থাকবে, আবার এই বস্তু মানে এই সেন্টার তাকে আবার টানতে থাকবে, টানতে টানতে এর বেগ এক পর্যায়ে যেয়ে থেমে যাবে, কমে যাবে, এই জায়গায় এর বেগ শূন্য হয়ে যাবে, আবার তাকে সেন্টার টানবে, এখানে আসলে আবার তার বেগ বেড়ে যাবে কিন্তু সরণ শূন্য হয়ে যাবে, আবার সেই দিকে যাবে, এইভাবে সে চলবে। তার মানে পেন্ডুলাম মানে সরল দৈর্ঘ্যতে অসিলেশন, তাই না? আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটা একটা কেন্দ্রিক বল, কেন্দ্রমুখী। ক্লিয়ার? যদি এরকম কোনো বিন্দুর অভিমুখে ক্রিয়া করে তাহলে সেটা কেন্দ্রিক। তাহলে কেন্দ্রিক হওয়ার কারণে এর ত্বরণের মান আসবে কি কি চিহ্ন দিয়ে প্রকাশ করব? মাইনাস দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এবার বর্ণনা লিখব। ক্লিয়ার? তাহলে এটা প্রমাণ। তাহলে প্রথম লিখবেন, মনে করি টি সময়ে বস্তু কণাটি পি বিন্দুতে অবস্থান, টি সময়ে বস্তু কণাটি পি বিন্দুতে অবস্থান করে। মনে করি টি সময়ে বস্তু কণাটি পি বিন্দুতে অবস্থান করে। ক্লিয়ার? যেখানে অপু দূরত্বটা কত আছে, যেখানে ওপি সমান কত ধরেছি আমরা? এক্স। এই যে ওপি সমান হচ্ছে এক্স দূরত্ব ধরেছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার প্রশ্ন মতে দেখেন, প্রশ্ন মতে বলছে যে ওই যে পি বিন্দুতে যে ত্বরণ হবে, পি বিন্দুতে ত্বরণ হবে তার অতিক্রান্ত দূরত্বের সমানুপাতিক। তাহলে প্রশ্ন মতে পি বিন্দুতে ত্বরণ সমানুপাতিক হবে অতিক্রান্ত দূরত্বের সমানুপাতিক। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে অতএব গতীয় সমীকরণটি কেমন হবে এবার লিখবো আমরা। গতীয় সমীকরণ, ত্বরণ মানে কত একটু আগেই দেখিয়েছি, d2x dt2, এইটা। ওকে, এইটা সমানুপাতিক হবে x এর। এখন যেহেতু এটা কেন্দ্রমুখী আসতেছে তাহলে একটা মাইনাস দিতে হবে, আর এই সমানুপাতিক তাড়িয়ে দিয়ে আমরা কি দিতে পারি? একটা ধ্রুবক। মনে করেন ধ্রুবকটা মিউ দিলাম, সমানুপাতিক তুলে দিলে কি দিতে হয়? একটা ধ্রুবক। আপনারা জানেন সেই ধ্রুবক কত দিলাম? মিউ। যেহেতু এটা কেন্দ্রমুখী তাহলে এখানে দিতে হবে কি? মাইনাস দিতে হবে একটা। ক্লিয়ার? আচ্ছা, মাইনাস দেওয়ার পরে এইবার সব সময় এই অধ্যায়ের মুখস্থ এর পরের পার্টটা, যখনই এই d2x dt2 আসবে সব সময় একটা 2 ইনটু, ক্যালকুলেশনের সুবিধার জন্য 2 ইনটু dx dt দ্বারা উভয় পক্ষে কি করবেন? গুণ করবেন। -2 dx dt mu x, dx dt দ্বারা গুণ। এটা কিন্তু এই ত্বরণের সমীকরণ থাকলেই শুধুমাত্র এই 2 ইনটু dx dt দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, সব সময়। এখন দেখেন 2 ইনটু dx dt দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম। এবার যে কাজটা করতে হবে সেটি হলো এর পরের লাইনটাও টানা মুখস্থ লিখবেন। এইটুকুকে এরকম লিখবেন, d dt dx dt তার হোল স্কয়ার। কিভাবে হলো দেখেন, এইটা দিয়ে কি বুঝতেছি যে এইটাকে ডেরিভেটিভ করা বোঝাচ্ছে এইটা দিয়ে, তাই তো? ডেরিভেটিভ করেন তো, দেখেন এইটা ডেরিভেটিভ করলে এর পাওয়ার সামনে আসবে, এর পাওয়ার 1 কমবে, তার মানে এইটা আসলে কি এটা শুধু টি? নিশ্চয় না, তাই একে আরেকবার ডেরিভেটিভ করলে d2x dt2 আসবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইবার এই পাশের কাজটা হলো আমরা এই পাশ থেকে ওই একইভাবে এই ddt তৈরি করব, কিন্তু এখানে যে ধ্রুবকগুলো থাকবে সেই ধ্রুবকগুলো এখানে হুবহু লিখে দেবেন। ঠিক আছে, ধ্রুবকগুলো যা থাকবে x এর টার্ম বাদে এখানে যে ধ্রুবকগুলো থাকবে হুবহু তাই লিখে দিবেন। দেওয়ার পরে এখানে যে x এর টার্ম থাকবে জাস্ট সেটাকে ইন্টিগ্রেশন করবে। x এর ইন্টিগ্রেশন করলে কত হয়? x স্কয়ার ডিভাইডেড বাই 2 হয়। কথা কি বুঝছেন কিনা? ক্লিয়ার? x এখানে যে x এর রাশিটা থাকবে সেইটা শুধুমাত্র ইন্টিগ্রেশন করবেন, আর বাকি ধ্রুবকগুলো যা থাকবে হুবহু এখানে বসিয়ে দিবেন। ক্লিয়ার? দেখেন তো এইটার ডেরিভেটিভ করলে এই হয় কিনা? x স্কয়ারের ডেরিভেটিভ করলে হয় 2x, 2 কেটে যায়, সেই x ই থাকে, আর এইটা
এক্স এর ডেরিভেটিভ করলে ডিএক্স ডিটি হবে, এখানে ডিএক্স ডিটি আছে, আর এখানে মিউ এক্স হবে এটা। ক্লিয়ার? মানে এরকম দেখেন ডি ডিটি এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 এর ডেরিভেটিভ করলে কত হবে 2x। আসলে এটা কি টি, আমরা তো কার সাপেক্ষে করতেছি টি এর সাপেক্ষে, যেহেতু টি নয় তাহলে dx dt হবে, এই 2 2 কেটে যাবে, তাহলে x dx dt। দেখেন এই x dx dt বাদ দিলে সেই মিউ -2 মিউ ছিল এখানে। ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা? ওকে, আচ্ছা এরপরে যেটা করতে হবে আমাদের, এইবার উভয় পক্ষে ইন্টিগ্রেশন করতে হবে টি এর সাপেক্ষে। ইন্টিগ্রেশন করলে এই d dt চলে যাবে, কত থাকবে dx dt এর হোল স্কয়ার। এখানে এই 2 আর এই 2 চলে যাবে, থাকবে মাইনাস মিউ, আর এখানে কত হবে x স্কয়ার প্লাস c হবে। বুঝছেন কিনা? একটা ধ্রুবক নিতে হবে। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এবার মনে রাখতে হবে যখনই এই ধ্রুবক আসবে সেই ধ্রুবকের মান বের করে নিতে হবে। ক্লিয়ার? এই ধ্রুবকের মান বের করতে গেলে কার সাথে সম্পর্ক আছে বলেন তো? x এর সাথে সম্পর্ক আছে এখানে। ক্লিয়ার? তাহলে x এর মান দেখেন যখন a ছিল, x এর মান যখন a ছিল, এই যে এখান থেকে এই দূরত্ব আছে x এর মান a হইলে dx dt কত ছিল? এই অবস্থানে এর ডেরিভেটিভ মানে বেগ কত ছিল? 0 ছিল। বা এখান থেকে x এর মান যদি a হয় তাহলে dx dt করলে কত হবে? সে 0 হবে। ক্লিয়ার? তাহলে এই ধ্রুবকের মান এখানে বের করতে হবে সব সময়। যখনই ধ্রুবক আসবে ইন্টিগ্রেশন করার পরে সেই ধ্রুবকের মান বের করতে হবে। কিভাবে বের করবেন? ওই x ওই মান ধরে, ওই দূরত্ব ধরে। ক্লিয়ার? তাহলে লিখবেন যে ধরি ও এ সমান হচ্ছে a, যখন x a তখন dx dt 0। ক্লিয়ার? ও এর মান কত ধরেছি আমরা? a ধরেছি। এই টোটাল ডিসটেন্সটুকু সে কতটুকু? a। তাহলে x এর মান বৃদ্ধি পেয়ে কততে যাচ্ছে? a তে গেলে বেগ কত হবে? 0 হবে। এতএব এইবার এটাকে সমীকরণ 1 দেন 1 ইমপ্লাইজ, তাহলে এখানে 0 বসাবো, এটার মান 0 পেয়েছি না, 0 বসাবো, মাইনাস মিউ x এর মান কত বসাতে হবে? এখানে a বসাতে হবে, a স্কয়ার প্লাস c। তাহলে c কত হবে? মিউ a স্কয়ার। c এর মান এটা বসাবো, তাহলে অতএব 1 ইমপ্লাইজ তাহলে dx dt এর হোল স্কয়ার মাইনাস মিউ x স্কয়ার প্লাস মিউ a স্কয়ার। আমাদের টার্গেট কি? এখান থেকে x কে বের করতে হবে। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আমরা একটু মিউ কে কমন নিয়ে x বের করব। তাহলে dx dt, দেখেন এখান থেকে যদি আমরা মিউ কমন নেই তাহলে এখানে হবে কি a স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু মিউ হবে, তাই না? বুঝছেন কিনা? আচ্ছা, তাহলে এইবার এখান থেকে dx dt কে ফ্রি করব। dx dt কে ফ্রি করলে প্লাস মাইনাস রুট ওভার মিউ ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার হবে, তাই না? এইটা রুট করে দিলাম এই পাশে। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে প্লাস মাইনাস আছে, আমরা কোন মানটি নিব? যেহেতু বলেছি কেন্দ্রমুখী বেগ, এটা তো বেগ, dx dt বেগ না, বেগ ত্বরণ সব কি হবে? মাইনাস আসবে। সো আমরা এখানে লিখব dx dt মাইনাস রুট মিউ রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখানে লিখবেন কেন্দ্রমুখী বলে মাইনাস নিয়ে। বুঝছেন কিনা? ওকে, আচ্ছা তাহলে dx dt এটা হলো। এবার এখান থেকে x এর মান বের করতে হবে। x এর মান বের করতে গেলে আপনারা সেকেন্ড ইয়ারে যে অর্ডিনারি ক্যালকুলেশন করছিলেন যে ভেরিয়েবল সেপারেবল, সেটাই করতে হবে আমাদের এখানে। ঠিক আছে? আচ্ছা, তাহলে dx এর নিচে আমরা এইটাকে নিয়ে আসবো রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার আর মাইনাস রুট মিউ, আর dt কে এক পাশে নিয়ে গেলাম, x এর কাছে x নিয়ে আসলাম, ওইটাকে ওইটা নিয়ে আসলাম। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এইবার দেখেন এই রুট মিউ কে বাম পাশে রাখি আর dt আর এই মাইনাসটা এর সঙ্গে দিয়ে দেব। কেন দিয়ে দেব? এরও একটা ব্যাখ্যা আছে। এখন আমরা এইটার ইন্টিগ্রেশন করব। ক্লিয়ার? ইন্টিগ্রেশন করব এই যে এই পাশে মিউ, রুট মিউ তো ধ্রুবক, এটার ইন্টিগ্রেশন করলে কত হবে? t হবে। ওকে, আচ্ছা ইকুয়াল টু, আর এইখানে মাইনাস সহ এটা কিসের ফর্মুলা? cos ইনভার্স। এটা কিসের ফর্মুলা তাহলে? cos ইনভার্স x বাই a। আপনারা জানেন এটা cos ইনভার্স x বাই a প্লাস একটা ধ্রুবক দিতে হবে c1।
এইখানে ধ্রুবক আসলেই সেই ধ্রুবকের মান আবার বের করতে হবে। এখানে দেখেন ধ্রুবকের মান বের করতে গেলে x আর t এর সাথে সম্পর্ক আছে, তাহলে এখানে t আর x এর সাথে হিসাব করে আমাদের c1 এর মান বের করতে হবে। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে এইটাকে আমরা সমীকরণ 2 দেব। এখানে লিখব যে যখন t = 0 তখন x = কত ছিল a, যখন t এর মান 0 তখন x এর মান কত ছিল, এখান থেকে এইটুকু x এর মান কত a, t এর মান 0 হইলে x এর মান a। ক্লিয়ার? তাহলে x এর মান a, অতএব 2 implies t এর মান 0 cos inverse a/a প্লাস c1। এখান থেকে cos inverse 1, cos কতর মান 1, cos 0 এর মান 1, তাহলে এখানে কত হচ্ছে, এই কেটে যে 1 হচ্ছে, cos 0, cos inverse cos কেটে যে এখানে 0 হচ্ছে, তাহলে আমরা একবার এখান থেকে লিখতে পারি c1 হচ্ছে কত 0। তাহলে অতএব 2 implies root mu t সমান cos inverse x/a। ক্লিয়ার? আমাদের বের করতে হবে x এর মান, তাহলে cos ইনভার্সটাকে জাস্ট এই পাশে নিয়ে আসব। তাহলে কি লিখব, x/a, x/a = এই cos কে এই পাশে আনলে কি হবে, cos root mu t হবে। এখান থেকে অ্যাপ্লাই করব x = a cos root mu t। ওকে, দেখেন এই যে সেই x এর মান আমাদের বেরিয়ে গেল, সরণ, সেই সরণের মানটা বেরিয়ে গেল। বুঝতে পারছেন বিষয়টা? খুবই ইজি, সিম্পল জিনিস। এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, জাস্ট আপনি এই সম্পর্কটা তৈরি করবেন প্রশ্ন বুঝে, প্রশ্ন পড়ে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে যে যদি এখানে ত্বরণের রাশি আসে তাহলে চোখ বন্ধ করে এই 2 লাইন লিখে দেবেন টানা, আর এখানে যে x এর রাশি থাকবে জাস্ট ওইটার ইন্টিগ্রেশন করবেন, আর ddt রাখতে হবে, আর ধ্রুবক তো বাইরে রেখে দেবেন। ক্লিয়ার? এখান থেকে যে ক্যালকুলেশন কাটাকাটি যাবে সেটা কেটে যে যা থাকবে তারপরে ইন্টিগ্রেশন করে দেবেন। এইবার এই প্রথম সির মান বের করতে গেলে x এর সাথে সম্পর্ক, তাহলে x এর সাথে সম্পর্ক আর বেগ, তাহলে x আর এই বেগ নিয়ে কাজ করে এখান থেকে সির মান বের করবেন। এইবার এখান থেকে ইন্টিগ্রেশন করে t এর মান বের করতে গেলে, c1 এর মান এটা বের করতে গেলে কি করতে হবে, আমার ভেরিয়েবল সেপারেবল করে এখানে t আর x এর সাথে সম্পর্ক, তাইলে আমরা c1 এর মান পাবো, সেটা দিয়ে x এর মান বের করে দিলাম। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমি একটু এই পাশ থেকে মুছে দেব, অঙ্কটার আরো পার্ট আছে, তাহলে আমি এখান থেকে একটু মুছে দেই। তাহলে এরপরে আমরা কি লিখব দেখেন, অতএব x = a cos root mu t এটি, এটা 3 নম্বর সমীকরণ দিবেন, এটি বস্তু কণার গতির সমীকরণ। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার দেখেন, এখন দেখেন অতএব dx dt সমান মাইনাস রুট মিউ রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এইটা ছিল হচ্ছে এর বেগ, আমরা বের করেছিলাম এই যে এখানে, এটা ছিল এর বেগ, তাই না? এখন যখন বস্তু কণাটি এখান থেকে এই জায়গায় চলে আসবে তখন x এর মান কত হবে, 0 হবে, তাই না? তাহলে কেন্দ্রে x এর মান 0 হলে লিখবেন যে কেন্দ্রে x = 0 হলে বেগ dx dt সমান, x এর মান 0 বসিয়ে দেব, তাহলে মাইনাস রুট মিউ, আর a স্কয়ার আর রুট ক্যান্সেল হয়ে যাবে, এখানে 0 বসাইলে কত হবে, শুধু রুট মিউ a। তাহলে দেখেন বেগ কিন্তু আছে, কেন্দ্রে কিন্তু বেগ শূন্য হয়নি, শূন্য হলে তো ওখানে থেমে যেত। ক্লিয়ার? তাহলে ওই বেগটা পশ্চাৎমুখী, এই যে মাইনাস আছে পশ্চাৎমুখী আসতেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বেগ তখন এটা। ডিয়ার স্টুডেন্ট, এখন এখানে ওই কথাটুকুই লিখতে হবে যে বস্তু কণাটি, এখানে লিখবেন সংক্ষেপে যে বস্তু কণাটি কেন্দ্রে আসলে, অর্থাৎ x = 0 হলে তার বেগ dx dt সমান মাইনাস রুট মিউ a হয়, ফলে
বস্তু কণাটি, তাহলে বস্তু কণাটি এ ড্যাশ বিন্দুতে পৌঁছাবে, বস্তু কণাটি এ ড্যাশ বিন্দুতে পৌঁছাবে এবং পুনরায় আদি অবস্থান এতে আসবে। অর্থাৎ এখানে আসবে, সেখান থেকে আবার আদি অবস্থায় এতে আসবে। অর্থাৎ ইহা একটি কি দোলগতি? সরল দোলগতি। অর্থাৎ বস্তু কণাটি সরল দোল গতিতে দুলতে থাকবে। ঠিক আছে, এই একটা পার্ট আমাদের শেষ হয়ে গেল, এই বস্তু কণার গতির কাজ শেষ। এবার আমাদের এর দোলনকাল নির্ণয় করতে হবে। ওকে, এখন দোলনকাল কাকে বলা হয় আপনারা জানেন? দোলনকাল হচ্ছে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে তা দোলনকাল বলে বা পর্যায়কাল বলে। ক্লিয়ার? এখন মনে করেন বস্তু কণা এখানে ছিল, এখান থেকে এইখানে নিয়ে স্থির অবস্থায় আছে, এখান থেকে ছেড়ে দিলাম, এখানে যে আবার এখানে আসতে, মানে এইখান থেকে শুরু করে এখানে যে আবার এইখানে আসতে যে সময় লাগে সেই সময়টাকে বলতেছি আমরা কি বলেন তো? দোলনকাল। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে এইখান থেকে এই পর্যন্ত আসতে তার সময় লাগতেছে টি সমান, টি সময়ে এই সেন্টারে আসতেছে। তাহলে এই টির মান বের করতে পারলে, ঠিক আছে, টির মান বের করতে পারলে এরকম কয়টা টি সে অতিক্রম করবে? একটা টি, দুইটা টি, তিনটা টি, চারটা টি। তাহলে পর্যায়কাল হবে 4 × টি, টি এর মান বের করে। ক্লিয়ার? তাহলে আমরা এবার পর্যায়কাল বের করব। তাহলে আমি এবার একটু মুছে, তাহলে লিখবো এন সেকেন্ড পার্ট। মনে করি বস্তু কণাটি টি ইকুয়াল টু টি সময়ে ও বিন্দুতে পৌঁছায় যখন x = 0, অর্থাৎ তখন x এর মান কত? এই জায়গায় সরণ হচ্ছে a, এখান থেকে আস্তে আস্তে সরণ কমে এখানে আসলো, তার মানে কি 0 হয়ে গেল x এর মান। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমাদের কাজ করতে হবে, x এর মান 0 বসাতে হবে। আমরা এখান থেকে যে x এর মান 0 বের করেছিলাম, এইটাকে আপনারা যে 3 নাম্বার সমীকরণ দিছিলেন ওইটা লিখুন। তো 3 implies 0 = a cos √μt। ওকে, এখান থেকে তাহলে এই cos √μt এইটাকে রাখবো, a এই পাশে আসলে 0 হয়ে গেল, তাই না? তাহলে cos কতর মান 0 হবে? cos 90 এর মান 0 হবে, আমরা জানি। উভয় পক্ষ থেকে cos বাদ √μt সমান হচ্ছে π/2। t সমান কত হবে? π/2 √μ। এইটা হচ্ছে t। এতই পর্যায়কাল বা দোলনকাল যেটাই বলেন, পর্যায়কাল t সমান 4 × t। তাহলে 4 × π/2 √μ। এইটা দিয়ে এটা কাটলে এখানে 2 হবে, তাহলে 2π /√μ। এইটাই হচ্ছে আমাদের সেই পর্যায়কাল। খুবই সোজা, তাই না? ডিয়ার স্টুডেন্ট, এই একটি অঙ্কই আপনাদের প্রথম ক্লাসে আমি আপলোড করব। আশা করি আপনাদের বেসিক কনসেপ্ট দিয়ে এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করবেন, 2-3 বার প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন পরবর্তী অঙ্কগুলো করতে সুবিধা হবে। পরে আমি একবারে আরো কয়েকটি অঙ্ক আপলোড দেব। আজকের ক্লাস এটি দিয়েই শেষ করতেছি। ওকে।